দর্শক সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন বই প্রকাশ। আপনারা জানেন যে নতুন বই এবং বইয়ের খবর নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়ে থাকি এবং এই অনুষ্ঠানে লেখক স্বয়ং উপস্থিত থাকেন এবং এই বইটি যিনি প্রকাশ করেন তিনিও উপস্থিত থাকেন, অথবা যদি কেউ ভূমিকা লিখে থাকেন তাকেও আমরা আসলে এই অনুষ্ঠানে যুক্ত করে থাকি। তো আজকে একটা বিশেষ বই আমাদের বাংলাদেশের মানুষদের জন্য আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। মুক্তিযুদ্ধকে নিয়ে এই কাজটি হয়েছে, বইটি রচনা হয়েছে। গণহত্যার গহন গল্প প্রসঙ্গ ভবের চোর এবং লিখেছেন শাহাদাত পারভেজ। এই বইটি আপনারা জানেন যে স্বাধীনতা বা বিজয়ের 50 বছর উদযাপন করছি আমরা। বাংলাদেশের জন্মের যে এই সুবর্ণ জয়ন্তীতে এই বইটি প্রকাশ পেয়েছে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ আরও ভবিষ্যতে হতে থাকবে। এই বইটি এই বছর প্রকাশ পেয়েছে। প্রকাশক হলেন সাহিত্য প্রকাশ থেকে প্রকাশ হয়েছে এই বইটি, এবং এই বইটি নিয়ে আলাপ করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন লেখক, গবেষক এবং আসলে খুবই সর্বজন শ্রদ্ধেয় মফিদুল হক। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি, এবং এই বইটির লেখক শাহাদাত পারভেজ। তিনি আলোকচিত্রী, লেখক এবং গবেষণা করছেন মুক্তিযুদ্ধ নিয়ে। এছাড়াও তার অন্যান্য আরও কাজ আছে, সেগুলো আসলে উঠে আসবে আমাদের এই আলোচনায়। তো প্রথমে আমি আসলে শাহাদাত পারভেজ আপনার কাছে যেতে চাই যে এই বইটি আমি যতদূর পড়েছি দেখলাম এই বইটির সাথে আপনার শৈশব, আপনার কৈশোরের স্মৃতি, মানে এক ধরনের আপনার বেড়ে ওঠা যে জায়গাটিকে ঘিরে সেই জায়গাটি থেকেই আপনি এক ধরনের ঘনিষ্ঠতা বোধ করেছেন এই কাজটি করার জন্য মুক্তিযুদ্ধকে নিয়ে। যদি দর্শকদের কাছে একটু খুলে বলতেন সেই বিষয়টি। ধন্যবাদ বিধানদা, শুভ সন্ধ্যা। আসলে আমার শৈশব শুরু হয় কিন্তু মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে। আমার সমস্ত শৈশব আচ্ছন্ন ছিল মুক্তিযুদ্ধকে ঘিরে। আপনি বলেছেন সেই কথা যে আমার মূল পরিচয় আলোকচিত্রী, কিন্তু আমি মুক্তিযুদ্ধ গণহত্যা নিয়ে গবেষণা করি। এই যে আমি যে গবেষণা করি, এই জায়গাটা তৈরি হয়েছে কিন্তু আসলে যদি মুক্তিযুদ্ধ না থাকতো আমাদের, তাহলে আমাদের কিন্তু অহংকার করার কিছু থাকতো না। এবং আমি গবেষণা করতাম কিনা আমি ঠিক জানি না। তো 71-এ আমরা অনেকেই স্বজন হারিয়েছি। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে 71-এ স্বজন হারায়নি। আমিও স্বজন হারিয়েছি। এই যেই ঘটনাটা নিয়ে এই বইটি লেখা, গণহত্যার গহন গল্প প্রসঙ্গ ভবের চোর। ভবের চোর আসলে আমার গ্রাম, আমি সে এলাকায় জন্মেছি। এবং 71 সালের 7 ডিসেম্বর যে 11 জনকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করেছে, প্রত্যেকে আমার স্বজন, গ্রামের মানুষ। এবং এরা আমার গ্রামটাকে রক্ষা করার জন্য এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কটাকে ডিসকানেক্ট করার জন্য এরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধে যাওয়ার মতো তাদের বয়স ছিল না। সবাই প্রাইমারি স্কুলে পড়তেন, হাই স্কুলে পড়তেন। সে সমস্ত মানুষ এই মুক্তিযুদ্ধের জন্য প্রাণ দিলেন। এবং আমার কাছে মনে হলো যে এই দেশটাকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য যে মানুষগুলো অকাতরে প্রাণ দিয়ে গেলেন, তাদের জন্য কিছু না কিছু লিখতে হবে। আমার প্রায় দুঃখ লাগে যে আমি তো মুক্তিযুদ্ধ করতে পারিনি, মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয়নি, মুক্তিযুদ্ধের অনেক পরে আমার জন্ম হয়েছে। কিন্তু এই যে আমরা যে বিজয়ের 50 বছর যে উদযাপন করছি, সেটা কিন্তু আমার জীবনে পরম পাওয়া। আমি জানি না যে বিজয়ের 100 বছর আমি দেখতে পারবো কিনা। হ্যাঁ, মুক্তিযুদ্ধ করতে পারলাম না, কিন্তু একটা মাইল ফলক যে 50 বছর, কিন্তু তাদের জন্য একটা লেখা আমি মনে করি একটা দায়। যে এলাকায় আমি জন্মেছি, যেই গ্রামের আলো বাতাসে আমি বড় হয়েছি, এবং যেই গ্রামটাকে, যে এলাকাটাকে মুক্ত করার জন্য যারা প্রাণ দিয়ে গেছেন, তাদের জন্য লেখা। আমি আমি আপনাকে বলে শেষ করতে পারবো না। ধরেন আমার কিছু কিছু বই বেরিয়েছে, হ্যাঁ, তো সেই আমি তাতে খুশি। কিন্তু এই বইটা বেরোনোর কারণে আমি এত খুশি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আত্মতৃপ্তির জায়গা কাজ করে। আমি তৃপ্ত হই না, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আমার জীবনে যদি এই বইটা আমি না লিখতাম না, কেন যেন নিজেকে অতৃপ্ত লাগতো, অপূর্ণ লাগতো। মুক্তিযুদ্ধ
আমাদের প্রজন্ম আমরা দেখিনি, কিন্তু বোধ করি, ধারণ করি। সেই জায়গা থেকে কোনো একটা কাজ করতে পারা, যুক্ত হওয়া, কোনোভাবে যুক্ত হতে পারা, এটা অনেকটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের জন্যে। আমি আসলে আপনাকে কি বলবো, এটা খুবই চমৎকার একটি কাজ হয়েছে। মফিদুল হক, আপনার কাছে আসতে চাই যে এই বইটি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার একটা ছোট্ট এলাকার একটা কাহিনী, এবং আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই যে বিশাল আহ, আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের নানা জায়গায়, নানা অঞ্চলে কত ছোট 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 এইরকম অনেক ঘটনা, বীরত্বপূর্ণ কাহিনী সেগুলো রয়েছে। এবং সাহিত্য প্রকাশ সেটা চেষ্টা করে, আপনি ব্যক্তিগতভাবে আসলে এই ব্যাপারে ধারণ করেন, এবং যেহেতু কাজ করছেন দীর্ঘদিন ধরে, এই বিষয়গুলোকে আপনি সামনে নিয়ে আসার চেষ্টা করেন। তো এই যে বইটা আপনারা করেছেন, এরকম আরো কোনো, বা এই বইটা করার পেছনের আহ, গল্পটা যদি শুনতে জানাতেন, এবং আরো কি কাজ এরকম এই 50 বছর উপলক্ষে আপনাদের আসছে কিনা সেটা যদি জানাতেন আমাদের। একটা তো প্রথমত একটা ধন্যবাদ দিতে হবে খুবই স্নেহভাজন শাহাদাত পারভেজকে। ও যেই কাজটা করেছে, এবং আহ, মুক্তিযুদ্ধের 50 বছর আমরা উদযাপন করছি। আর আজকে আমি যাদের সঙ্গে বসেছি তাদের জন্ম মুক্তিযুদ্ধের পরে, এবং মুক্তিযুদ্ধের স্মৃতি হারিয়ে যাচ্ছে, অনেক কিছু বিলীন হয়ে যাচ্ছে, এই খেদ দুঃখ তো আমাদের আছে। কিন্তু আবার এটাও খুব লক্ষ্য করার যে এরকম একটা বিশাল মাপের একটা ঘটনা, যেটার পেছনের ইতিহাসও অনেক দীর্ঘ, সেখানেও অনেক বড় বড় অবদান রয়ে গেছে। আর 71-এর 9 মাস জুড়ে এই বাংলাদেশের ভূখণ্ড জুড়ে যে নৃশংসতা, নির্মমতা ঘটেছে, এবং তার মোকাবেলা করার জন্য মানুষের যে জাগরণ, সেই বঙ্গবন্ধুর আহ্বানটাও স্মরণ করব যে তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আর লড়াইটা কিন্তু ছিল একটা সশস্ত্র শক্তির বিরুদ্ধে মানুষের শক্তিতে। জি, এটা একটা মানুষ কিন্তু জনযুদ্ধ ছিল আসলে। একেবারেই জনযুদ্ধ, এবং যে প্রতিরোধে মানুষ দাঁড়ালো যার যা কিছু আছে তাই নিয়ে, এবং যে যেভাবে পারে অস্ত্র সংগৃহীত হলো। ভারতের সহায়তা ছিল, সশস্ত্র প্রশিক্ষণ নিয়েও অনেক যুবক দেশে ফিরে এসছেন, অকাতরে জীবন দিয়েছেন। এখন আমরা বলি 30 লক্ষ মানুষের মৃত্যুর বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আর বাংলাদেশে এমন কোনো জনপদ নেই যেখানে এই রক্তের দাগ না আছে, এমন কোনো পরিবার নেই যারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়েছে। তো এই ইতিহাস ধারণ করা তো কোনো একক ব্যক্তিরও কাজ না, প্রতিষ্ঠানেরও কাজ না, এটাও একটা জাতীয় উদ্যোগ হতে হবে। আর এই উদ্যোগটা নিয়ে একটা শঙ্কা সবসময় জাগে যে ক্রমে ক্রমে এটা কি হারিয়ে যাবে কিনা। আমার সেখানে মনে হয় যে এটা হারাবে না। মানুষ যা যেখানে যা কিছু করে গেছে এটা রয়ে যায়। আমি এটা খুঁজে পেলাম কিনা, আমি খোঁজার তাগিদটা আমার ভেতরে আছে কিনা, আর যখন এই তাগিদ নিয়ে একটা কাজ হয় তখন কিন্তু যেটা বলা হয় যে যেটা জানা হয়ে যায় সেটা কিন্তু আর কখনো বিস্তৃত হয় না। এখন ভবের চর, এই বই যারা পড়বেন তারা ভবের চরটা মনে রাখবেন, এবং সেই মনে রাখার মধ্য দিয়ে অনেক ঘটনা এখানে সাদত পারভেজ তুলে এনেছে। তো এই ধরনের কাজগুলোকে আমরা খুঁজি অনেক রকমভাবে, একেবারেই যে মানে আঞ্চলিক একান্ত একটা ছোট্ট এলাকারই হয়তো কথা, কিন্তু ওই এলাকাগুলোতে এমন একটা মানবিক মাত্রা থাকে কাহিনীগুলোতে, তার নানা দিক এত স্বাভাবিকভাবে ওখানে উঠে আসে যে ইতিহাসের যখন আমরা একটা মেটা ন্যারেটিভ যদি বলি, সেটা যখন আমরা বয়ান কেউ করে, আমরা সেটা পাঠ করি, অনেক সময় এই মানবিক দিকটা হারিয়ে যায়। আমরা তত্ত্বমূলক অনেক কিছুর মধ্যে থাকি, সেটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা হিউম্যান ডাইমেনশন সেটা কিন্তু এই যে স্থানীয় ইতিহাস সেখানে খুব বড়ভাবে রয়ে গেছে। আর সেটা যখন উঠে আসে তখন তার আবেদনও অনেক অন্যরকম হয়। তো এই সবটা মিলেই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমাদের পথ চলা। আর সবচেয়ে বড় কথা যে স্মৃতিটা যেন, পরম্পরাটা কোনো না কোনোভাবে রয়ে যায়। একটা ক্ষীণতাও হতে পারে কোনো সময়, কিন্তু এটাও কোনো সময় একটা কল্লোলিত একটা প্রবাহ হয়ে যাবে। তো অতীতে যদি আমরা দেখি, আমরা দেখব যে দ্বিতীয় মহাযুদ্ধে ইহুদি নিধন, যেটা হলোকাস্ট হিসাবে যেটা, সেটাও কিন্তু একটা বলা যায় কঠিন সময় গেছে এক সময়। এখনো যে সেটা খুব সুসময় আছে তা না, এটার বিরুদ্ধেও নানা রকম শক্তিও রয়েছে, দক্ষিণপন্থী শক্তির উত্থানও হয়েছে ইউরোপে। কিন্তু তারা যেভাবে স্মৃতিটাকে সংরক্ষণ করেছে ওটা কিন্তু একটা অনুকরণীয় আদর্শ হওয়া উচিত।
আমাদেরও কিন্তু বাংলাদেশে স্মৃতি সংরক্ষণটা আমি বলবো যে মানুষের উদ্যোগেই কিন্তু বড়ভাবে এটা প্রবাহিত রয়েছে। না হলে ৭৫-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে দীর্ঘ কৃষ্ণ সময় গেছে, সেখান থেকে কিন্তু একটা তরুণ প্রজন্ম যখন জাহানারা ইমাম তার আন্দোলন সূচনা করলেন, তারা কিন্তু সেখানে বিশালভাবে সামিল হলেন। কিসের থেকে সামিল হলেন? তখন কিন্তু অনেকগুলো বই কিন্তু অনেক প্রভাব তৈরি করেছিল। জাহানারা ইমামের বইয়েরও একটা বিশাল একটা ভূমিকা এখানে রেখেছে। যে আমি জানি যে অনেক তরুণ এই ৭১-এর দিনগুলি পড়ে সেই এলিফ্যান্ট রোডে খুঁজে খুঁজে কণিকা বাড়িতে হাজির হয়েছে, আর উনিও এদেরকে খুব সাদরে বরণ করেছেন খুব স্বাভাবিকভাবে। তো সেই জন্য আমার মনে হয় যে দায়টার কথা যেটা শাহাদাত পারভেজ বলল, এখন দায়টা হচ্ছে নতুন প্রজন্মের। আর এই দায়টা তারা যখন মোচন করবে, করার উদ্যোগ নেবে, সে যেমনই হোক, সে নিজেও কিন্তু একটা পরিবর্তিত একটা সত্তা পরিণত হবে। তো সেজন্য এটা খুবই, আমি এইসব লক্ষণ যখন দেখি তখন খুবই উৎসাহিত হই, আশাবাদী হই। আর আমাদের প্রকাশনা থেকেও মুক্তিযুদ্ধের শতাধিক বই আছে, তার মধ্যে অনেকের স্মৃতিকথা আছে, অনেক বিশিষ্ট জনের, অনেকের অনেক সময় লেগেছে এগুলো লিখতে। হাসান আইজুল হকের করতলে ছিন্ন মাথা প্রায় ২০-২৫ বছর লেগেছে। ওনার অভিজ্ঞতাটা, উনি এত শক্তিমান কথা সাহিত্যিক, কিন্তু এই অভিজ্ঞতাগুলো এত সহজে বলা যায় না। তো ফলে ওইভাবে যে কাজ করা, যে একটা নিষ্ঠা নিয়ে, আন্তরিকতা নিয়ে, এবং সেইখানে যোগ্যতা দক্ষতা সেটা যেমন থাকতে হবে, একটা আবেগের জায়গাও এখানে রয়েছে। তো আমি এরকম কাজ অনেক দেখি, সবটাই যে আমরাই প্রকাশ করছি তা না। যখন দেখি তখন খুবই আমাদের মনে হয় যে হ্যাঁ, এই মুক্তিযুদ্ধের যেটা বলা যায় যে এক্সপিরিয়েন্সটা ইন্টারজেনারেশনাল হয়ে উঠছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। একদম একদম জি, আপনি ঠিকই বলেছেন যে একটা মানে জনপরিসরের যে তাদের যে স্মৃতিকে নির্ভর করে এখনকার প্রজন্ম আসলে যারা কাজ করছেন, তারা এই সম্মুখে আসলে এই ইতিহাসটাকে বহন করে নিয়ে যাবেন, সেটা একটা দায়িত্ব থাকেই, এবং ভালোবাসাটাও খুব জরুরি। সাদাত পারভেজ, আহ, এই বইটাতে আমি দেখলাম শুধুমাত্র যে আপনি এক ধরনের বয়ান তৈরি করেছেন তা নয়, আপনি আহ, সাক্ষাৎকার যুক্ত করেছেন, যেটা আসলে অনেক বেশি আহ, বলা যায় যে তার আহ, বিশ্বাসযোগ্যতাকে বাড়িয়ে দিয়েছে। মানে তাদের এই যে একেবারে প্রত্যক্ষদর্শীদের যে বয়ান, সেটা আপনি তুলে এনেছেন। তো এই এই যাদের সাথে আপনি কথা বলেছেন, মানে তাদের সাথে কথা বলতে গিয়ে মানে এমন কোনো কিছু কি ছিল যেটা আপনি এখানে আনতে পারেননি? আপনাকে আমি বলি যে ভবের জোর গণহত্যাটা এতটাই আসলে বেদনা বিধুর, এতটাই প্যাথেটিক। মানে তারা এমন করে বলেছে, হ্যাঁ, মানে যখন বলতো তখন আমি ভাবতাম যে এগুলো আমি কেমন করে লিখবো। মানে বিশ্বাস করেন, ওরা যখন বলতো না, আমার ভেতরটা একদম মোচড় দিয়ে উঠতো। এবং মানে তারা এমন কিছু কথা বলেছে যে এই কথাগুলো কিন্তু মানে লেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমি চেষ্টা করেছি, তারা যেভাবে বলার চেষ্টা করেছে, মানে লোকাল মানে ল্যাঙ্গুয়েজে যেটা তারা বলেছে সেটাকে সেভাবে নিয়ে আসা। আর আরেকটা জিনিস আমার সহজ হয়েছে তাদের সঙ্গে কথা বলতে গিয়ে, যেহেতু তারা সবাই আমার গ্রামের মানুষ, আমার স্বজন, তো তারা অবলীলায় বলেছে। এবং এমন কয়েকজনের ইন্টারভিউ আমি করেছি যারা কোনোদিন মানুষের সামনে আসে নাই। আহ, মানে ওই পরিচিত মিডিয়ার সামনে এসে কথা বলার ব্যাপারটা কোনোদিন নেই না, তাদের। মানে কিন্তু ধরেন আমি যাওয়ার কারণে তারা বলেছে। এবং তারা এমন করে বলেছে যে মানে আমার কাছে মনে হতো যে এই কথাগুলো আমি কেমন করে লিখব। এবং দেখেন যে এই যে 11 জনকে মেরেছে, যে কবরস্থানের বর্ণনা আমি করেছি, সেই কবরস্থানে ছিল 13 জন, 2 জন বেঁচে ছিল। কেমন করে বেঁচে ছিল? এরা একটা দুইটা কবরের যে সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের মুখটাকে আরো বড় করে সমস্ত শরীর কবরের ভিতর ঢুকিয়ে মুখটাকে বাইরে রেখে এই লতা পাতা দিয়ে মুখটাকে 2 জন 2 জনের যে বর্ণনা, এই বর্ণনা যদি আপনি পড়েন বা শুনেন, মানে আমার মনে হয় না যে কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারবে। এবং আরেকটা জিনিস আপনাকে আমি বলি, মানে এই যে আমি যখন লিখতাম এই ঘটনাগুলো, মানে আমার কি হতো জানেন, এগুলো ঠিক বলা ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু তারপর বলি
যে আমার না চোখ গড়িয়ে পানি পড়তো, আমার কিবোর্ড ভিজে যেত, হ্যাঁ, আমার মাঝে মাঝেই মানে রক্ত উষ্ণ হয়ে যেত। এবং মানে তারপরও আমি মানে বলি যে পুরোটা কিন্তু আমি লিখতে পারি নাই, মানে এত বিভৎসতা। আপনি আপনি দেখেন যে যেই ছেলেগুলাকে হত্যা করলো পাকিস্তানি হানাদার বাহিনী, হত্যার আগে তাদের চোখ উপড়ে ফেললো, তাদের পুরুষাঙ্গ কেটে দিল, তাদের শরীর থেতলে দিল, খেজুর কাটা দিয়ে যেভাবে মানে আমের খুচিয়ে খুচিয়ে আমের মোরব্বা বানায়, ওই ছেলেগুলোর পাঁজর বরাবর সেভাবে কিন্তু মানে কারো চেহারা চেনা যেত না। এই যে যে বর্ণনা, তারপরে ধরেন যেই দুজন বেঁচে আছে তাদের চোখের সামনে কেমন করে ব্যায়নেট দিয়ে খুঁচিয়ে মারছে, কেমন করে একটা ছেলেকে উলঙ্গ করে তার জামা কাপড় মানে শূন্যে উড়িয়ে দিচ্ছে, এই যে গল্পগুলো। এবং সে বলছে যে আমার মানে সে দেখছে একটা গুলি করলো, এবং তারা সবাই পরিচিত এবং একদম খুব মানে ঘনিষ্ঠ এরা মানুষ। সবাই সবাই একসঙ্গে মাঠে খেলে স্কুলে যায়, হ্যাঁ, তার সামনে মেরে ফেলছে এবং সে কোনো প্রতিবাদ করতে পারছে না। এবং সে দেখলো গুলিটা যখন করলো তখন একটা ধোঁয়া হলো, এবং ধোঁয়ার পরে তার চোখ, সে বললো যে আমার চোখ জবা ফুলের মতো লাল হয়ে গেছে। তারপরে যে অঞ্জলির যে বর্ণনা, সেখানে দেখবেন যে সব উনি বলছেন যে 16ই ডিসেম্বর আসলে সবাই আনন্দাউস করে, কিন্তু মানে আমার কি বলে হৃদয়ে সেটা আর কিছুদিন পরেই, মানে 7ই ডিসেম্বরের ঘটনা, একদম। কিছুদিন পরেই বিজয় দিবস। তো সেইটা একটা গেল। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই বইটা উৎসর্গ করেছি আমার দুইজন শিক্ষককে, তারা দুইজনই প্রয়াত। একজন হচ্ছেন রহমান আলী, আর একজন আলী হোসেন স্যার। জি। মানে আমার এই দুই শিক্ষক, রহমান আলী স্যার তো তার ছেলেকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছেন, তার ছেলের মুক্তিযুদ্ধে যাওয়ার মতো বয়স হয়নি, কিন্তু উনি একদিন বললেন যে কিরে তুই কি মুক্তিযুদ্ধে যাবি না আমি যাব? তখন বলল যে আমি যাব। তো পরে তার ছেলেকে এবং ছেলের সঙ্গে কয়েকজন ছেলের বন্ধুকে উনি নিজে নিয়ে গেলেন মুক্তিযুদ্ধে, নৌকা ভাড়া করে দাউদকান্দি পর্যন্ত। এবং উনি যখন যাচ্ছেন তখন কিছু হিন্দু নারী বলেন আমাদেরও নিয়ে যাও, সে নিয়ে গেলেন। এবং আসার সময় দাউদকান্দি বাজার থেকে একটা রেডিও কিনে আনলেন। কেন? কারণ উনি ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবরগুলো শুনবেন। এবং যখন তার ছেলেরা আসছে তখন সে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিত এবং ঘরের কারে লুকিয়ে রাখত অস্ত্র। যেদিন এই ঘটনা 7 ডিসেম্বর, সেদিন কিন্তু উনিও এই কাঠের ব্রিজটা ভাঙতে গিয়েছিলেন এবং উনি গুলিবিদ্ধ হলেন। উনি বেঁচে গেলেন, কিন্তু এই যে ব্যথাটা কিন্তু সারা জীবন তার ছিল। এবং উনি সারা জীবন এই ছেলেগুলোর জন্য কান্নাকাটি করে গেছেন। এবং একটা ব্যাপার আপনাকে বলি যে ওনার যে মৃত্যু হলো এই ব্যথায় ওনার মাঝে মাঝে মানে দম আটকে যেত। এবং একদিন এই পিছনে ব্যথা হলো এবং মানে দম আটকে গেল, মারা গেলেন। এবং দেখেন যে আমি যখন তার ছাত্র ছিলাম আমি কিন্তু জানতাম না। তারপরে আরেকজন শিক্ষকের কথা বলি, যে কিনা এই অঞ্জলি রানী তার স্বামীকে হারিয়ে এই যে মানবেতর জীবনযাপন করছিল, এই আলী হোসেন স্যার কিন্তু কয়েকবার ঢাকায় এসে তার চাকরির ব্যবস্থা করে দিলেন। এবং এই যে অঞ্জলি চক্রবর্তী, সে ব্রাহ্মণের মেয়ে কিন্তু ঝাড়ুদারের চাকরিটা করলেন। তো পরে অঞ্জলি রানীর কাছে আমি শুনলাম যে এই আলী হোসেন স্যার এরকম অসংখ্য অসহায় মানুষকে কিন্তু সহযোগিতা করেছেন। তো পরে না আমি যখন এগুলা নিয়ে কাজ করতে শুরু করলাম, একটু বড় হলাম, বুঝতে শুরু করলাম পৃথিবীটাকে, এবং যখন শুনলাম যে এই দুজন আমার শিক্ষক, তখন না মানে আমার যে কি যে গর্ব হলো, মানে এইটা আপনাকে আমি বলে শেষ করতে পারবো না। তো আমি খুবই লাকি যে এরকম দুইজন মানুষ আমার শিক্ষক ছিলেন। আমি আরেকটা জায়গায় লাকি, সেটা হচ্ছে যে মফিদুল হক, মফিদুল ভাইয়ের আমি স্নেহ পাই। মানে আমি কেন পাই আমি ঠিক জানি না। মফিদুল ভাই আমার এই বইটাই বের করেন না, কিন্তু এর আগেও আমার একটা বই উনি বের করেছেন, সেটাও গজারিয়ার উপর, গণহত্যা গজারিয়া রক্ত মৃত্যু মুক্তি। তা আমি মফিদুল ভাইয়ের কাছে কেন গেলাম বা কেমন করে গেলাম?
আমি না শুনতাম, মানে মফিদুল ভাই, আহ, যেহেতু একটু লেখালেখির সঙ্গে যুক্ত, সবাই বলে কি যে মফিদুল হক যার তার বই করে না, এবং উনি যে কোনো বই করে না, বই যেটা মানসম্মত সেই বইটাই বের করেন। এবং উনি বইয়ের মধ্যে যে কয়েকটা, মানে এক ফ্লেপে যে কয়েকটা লাইন লিখেন, সেটা এখন একজন লেখকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমার কাছে না মনে হয়েছে, আমি নিজেকে একটু দেখার চেষ্টা করলাম যে আচ্ছা, আমি মফিদুল ভাইয়ের কাছেই যাব, মানে অন্তত মফিদুল ভাইয়ের কাছে গেলে আমি বুঝতে পারবো যে আমার কিছু হলো কি হলো না। তা আমি মফিদুল ভাইয়ের কাছে গেলাম। তখন যে আমি মফিদুল ভাইকে খুব বেশি চিনতাম, বা মফিদুল ভাইকে আমাকে এত বেশি চিনতো কিনা আমি ঠিক জানি না। আমার একটা আলোকচিত্রী পরিচয়ের বাইরে তো আমার কোনো পরিচয় নাই, আমি একজন নেহায়েত একজন আলোকচিত্রী। আমি মফিদুল ভাইকে ফোন করে গেলাম, পাণ্ডুলিপি নিয়ে গেলাম। উনি আমার বইটা দেখলেন এবং একটু আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি একটু ভরসা পেলাম হাসিটার মধ্যে। মনে হলো যে, তো মফিদুল ভাই আমার বইটা করেছে। তো সেই জায়গায়, মানে আমি খুশি, কেন খুশি, যে যে মফিদুল ভাই মানে সারা জীবন সংগঠক মানুষ, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছেন। মুক্তিযুদ্ধে তার বাংলাদেশে কি অবদান সেটা আমরা সবাই জানি। মানে তার এক ধরনের স্নেহ থেকে এই ধরনের বই বের হওয়া, মানে আমার মতো একজন নবীন, একজন নেহায়েত না জানা মানুষের বই বের হওয়া, মানে আমার জন্য কিন্তু মানে পরম পাওয়া আপনি বলতে পারেন। হ্যাঁ, যেটা বলছিলেন যে আসলে সাহিত্য প্রকাশ এবং মফিদুল হক মানে আহ, দু- দুটো জায়গায় আমি বলবো যে প্রতিষ্ঠান, মানে মফিদুল হক ব্যক্তি নন, প্রতিষ্ঠানেই পরিণত হয়েছেন আসলে। তো আহ, আমরা জানি যে মুক্তিযুদ্ধ নিয়ে আপনার এবং আপনাদের যে কাজ, সেটা তো একটা মানসম্পন্ন কাজই আপনারা করে আসেন এবং করার চেষ্টা করছেন। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে এই যে 50 বছর উপলক্ষে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে অনেক কাজ কিন্তু হচ্ছে মুক্তিযুদ্ধের দায় সারা গোছের, এবং এই যে দায় সারা গোছের কাজ হচ্ছে, মানে এইটা নিয়ে আপনি এটি বিষয়টিকে কিভাবে দেখছেন, যে এটা কেন হচ্ছে বা কি করলে হতো না আসলে? না, একটা তো সমাজে তো অনেক রকম প্রবণতা থাকে এবং অনেক রকম মানুষ থাকে। আমাদের সমাজে যেমন এখন একটা দুর্নীতির একটা বিস্তার হচ্ছে, এখন সেই মানুষগুলো কি সমাজটার প্রতিনিধিত্ব করে নাকি সমাজের অবক্ষয়ের প্রতিনিধিত্ব করে? তো সমাজের যদি সামাজিক অবক্ষয় থাকে, তার চিহ্ন অনেক জায়গায় থাকবে, মুক্তিযুদ্ধকে ঘিরেও সেটা থাকবে। কিন্তু সেইখানে যে সত্যিকারের কাজগুলো যখন হয়, সেটা কিন্তু থেকে যায়, সেটাই খুব গুরুত্বপূর্ণ। আমি মানে শাহাদাত পারভেজের সামনাসামনি আর বলতে চাই না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বইটার ডাইমেনশন কিন্তু অনেক। এটা একদম একটা লোকাল হিস্ট্রি, লোকালেরও লোকাল বলা যায়, যে একটা মানে এই গ্রামটার একমাত্র বৈশিষ্ট্য, সৌভাগ্য বা দুর্ভাগ্য, যে এটা একটা সড়ক, মহাসড়কের কাছাকাছি। ঢাকা চিটাগাং মহাসড়ক, হ্যাঁ, জি। আর ওই গ্রামের মানুষেরই এখানে কথা না, কিন্তু এইটা পড়লে কিন্তু এইখানে যেটা বলা নাই সেটাও কিন্তু পাঠক একটা পরিচয় পাবে, যে মুক্তিযুদ্ধটা কি অভিঘাত তৈরি করেছিল বাংলার সমাজ জীবনে। গোটা বাংলাই আমি বলতে পারি, এটা এটা গোটা বাংলার প্রতিনিধিত্ব করে না, এটা একটা গ্রামেরই প্রতিনিধিত্ব করে, কিন্তু এটা গোটা বাংলার মানুষের যদি সাইকি বলি আমরা, সেটার একটা প্রতিফলন। এবং একেবারে সাধারণ মানুষ কিভাবে এই লড়াইয়ে সামিল হয়েছিল, এখানে কিন্তু কেউই কিন্তু যে খুব একজন একেবারে দাপুটে যোদ্ধা খুবই সেরকম, হ্যাঁ। মানে ধনবান, বিত্তবান, অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া মানুষ তা না, একেবারেই সাধারণ মানুষ। তো সে সেইখানে আবার এই গ্রামগুলো, যেই গ্রামগুলোর থেকে সীমান্ত খুব দূরে নয়, সেই গ্রামের তরুণদের ভিতরে কিন্তু আরেকটা আলোড়ন তৈরি হয়েছিল। এখানেও কিন্তু তার একটা প্রতিফলন আছে, এবং তারা এটার মূল্যও দিয়েছে অনেক বড়ভাবে। তো ফলে আমি দেখি যে ডাইমেনশনটা অনেক বড়। তারপরে যে বয়ানগুলো এখানে নেওয়া হয়েছে, এখন তো এগুলো আরও অনেক বেশি স্ট্রাকচার্ড হচ্ছে, যে এই বয়ানগুলোর একটা হচ্ছে যারা ভিকটিম, যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের নিকটজনরা এটা তাদের কথাগুলো বলেছেন। সেখানে কিন্তু একটা নারীদের বয়ানটা এখানে আছে, যেটাও খুবই তাৎপর্যপূর্ণ, যে এটা খালি একটা যে তার ব্যক্তিগত একটা বয়ানও না। আরেকটা হচ্ছে যেটাকে আমরা প্রত্যক্ষদর্শী বলি, উইটনেস বা সার্ভাইভার, যারা এই অগ্নি দহনের ভেতর দিয়ে রক্ষা পেয়ে এসেছে, তারাও কিন্তু একটা একটা ট্রমা বহন করে, যেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো সময় খুব একটা ভাবিত হইনি, যে তার জীবনটা তারপরে কিভাবে কাটলো, সে বেঁচে গেল, সে ফিরে এসছে, সে তার পেশায় আছে, বা দুঃখ কষ্ট জীবনের যা আছে, কিন্তু
এই মানুষগুলো একটা একটা কিন্তু খুব বড় রকম একটা ট্রমা তার থাকে, বা যারা ভিকটিমস ফ্যামিলি তাদের থাকে। আবার এই মানুষগুলো রাষ্ট্রীয় সহযোগিতা বলতে যে ওই রকম একটা পরিবেশেও কিন্তু এটাও একটা খুব লক্ষ্য করার বিষয় যে বঙ্গবন্ধু দেশে ফিরে কিন্তু একটা উদ্যোগ নিলেন, এবং যেখানে যেখানে যত শহীদ পরিবার ছিল এই প্রান্তিক অঞ্চলে একটা চিঠি তিনি পাঠিয়েছেন তার স্বাক্ষর করা, আর প্রথম দিকে 1,000 টাকা, পরে 2,000 টাকা। এই এটা কিন্তু একটা হচ্ছে স্বীকৃতি যে তার পরিবার থেকে যে যে একটা ভিক্টিমাইজেশন হলো। ফলে এই জিনিসগুলো কিন্তু এখন কিন্তু খুব উঠে আসতেছে, যে এখন অনেক রকম তাত্ত্বিক স্ট্রাকচারে যে, হ্যাঁ, যে ট্রানজিশনাল জাস্টিসের কথাটা বলা হয় যে আমি রিকগনিশন দিচ্ছি কিনা, হ্যাঁ, সেই রিকগনিশনের বা মেমোরিয়াল তৈরি করছি কিনা, সেটারও কিন্তু একটা পরিচয় এখানে আছে। মানে আমি কিন্তু বইটাকে অনেক বড় ডাইমেনশনে দেখি যে কি লেখা হয়েছে আর সেটা কি কি ব্যক্ত করছে। যে মেমোরিয়ালাইজেশন দেখা যায় যে মানুষ কিন্তু বাংলাদেশে লোকাল ইনিশিয়েটিভই প্রথম মেমোরিয়ালাইজেশনটা শুরু করছে। হয়তো সে কোনো রকম একটা শহীদ মিনার, মানে সেই শহীদ মিনারটা দেখলেও মনে হবে যে এটা তো হয় নাই শহীদ মিনার, কিন্তু হয়েছে কি হয় নাই খুব বড় কথা না। বড় কথা হচ্ছে ওইরকম একটা বিমূর্ত একটা শহীদ মিনারও কিন্তু মানুষের অন্তরে ওটাই একটা প্রতীকী রূপ পেয়ে গেছে। ফলে আমি যেটা মনে করি যে এই সব কাজের যখন এটা খুব আন্তরিকতা নিয়ে একটা অঞ্চলের গোটা মানে মানবিক কাহিনীগুলো তুলে ধরা হয়, এটা অনেক বড় একটা কাজের কিন্তু মানে অংশ হয়ে যায়। তো সেই হিসাবে আমি এই বইটার মধ্যে অনেক রকম ডাইমেনশন আমি দেখতে পাই আর কি। সেজন্য আমার খুব মনে হয়েছে যে এরকম পাণ্ডুলিপি হাতে পাওয়াটা খুব, মানে এরকম পাণ্ডুলিপিতে এরকম না যে ঠিক আছে বইমেলা আসতেছে আমি একটা বই লিখবো, আমি বসে গেলাম, আমি 1 মাস 2 মাসে একটা পাণ্ডুলিপি তৈরি করে ফেললাম। আর এটা তো যেহেতু শাহাদাত পারভেজের নিজের গ্রাম, ফলে ওর কিন্তু একটা আরেক ধরনের একটা যুক্ততা আছে, সেইখানে নির্মোহ হওয়াটারও একটা গুরুত্ব আছে। যে সেটাও আমার মনে হয়েছে যে ওর সঙ্গে কথা হয়েছে, তারপরে ও ফটোগ্রাফার, ফলে ও ছবিও এখানে যুক্ত করতে পেরেছে, যেটা হয়তো অনেক সময় অনেক লেখকের পক্ষে ওইভাবে সম্ভব না। তো ফলে যারা স্টেটমেন্ট দিচ্ছেন তাদের ছবিগুলোও কিন্তু তাকে একটা মানে বাস্তব রূপ দেয়। আমরা তো বলি 30 লক্ষ, কিন্তু 30 লক্ষ তো একটা সংখ্যা, আর এই সংখ্যাটা এত বিপুল যে মানুষ কিন্তু একটা পর্যায়ের পরে এটাকে কল্পনাও করতে পারে না যে 30 লক্ষ মানে কি। আমাকে যদি ধরো 5,000 মানে কি, তাহলেও আমি সেটার কোনো থই পাবো না। তো সেই সংখ্যাটা তো পিছনে তো একটা অবয়ব আছে, সেই অবয়বটার তো একটা প্রাণ আছে, তো সেইটা আমি কিভাবে প্রতিষ্ঠা করব। তো এই কাজগুলো কিন্তু আমি সেজন্য বলছি যে কাজটার কিন্তু মানে মাত্রাটা কিন্তু অনেক বড়। সেজন্য খুব মানে আমি খুব আনন্দিত হয়েছি। আর এখানে একটা কথা বলা যায়, আমি যেই পাণ্ডুলিপিগুলো প্রকাশ করি ফ্ল্যাগটা আমি লেখার চেষ্টা করি, যেটা ব্লার্ব বলে আর কি বইয়ের। তো আমার জীবনে একটা খুব বড় একটা অর্জন আছে, সেটা হচ্ছে যে খালাম জাহানার ইমাম যখন 71 দিনগুলি লেখা শেষ হলো, সন্ধানী থেকে বইটা বেরোবে, উনি বলেছিলেন যে মফিদুল আমার বইয়ের পরিচিতি তুমি লিখবা। আমি কিন্তু এটা লিখেছি, খুব কষ্ট হয়েছে, খুব অল্প কয়েকটা লাইনে, কিন্তু আমার মনে হয়েছে যে ওইটা আমার জন্য একটা বিশাল একটা সম্মান। তো অনুজের কাছ থেকেও সম্মান পাই, এটা লিখেও আমি খুব সম্মানিত হয়েছি। তা আমার ভালো লেগেছে আর কি। জি, আমরাও মনে করি যে এই বইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বই এই সময়ে এসে, যে আপনি এই লোকালের কথা যে বলছিলেন, লোকালটা কি করে গ্লোকাল হয়ে ওঠে, মানে এই স্থানিক এই কাহিনীগুলোই একসময় আসলে বিশ্বের দরবারে গিয়ে পৌঁছাবে, এবং এটাকে কেন্দ্র করে বোঝা যায় যে ছোট 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 এই বিভিন্ন ফ্রন্টে যে মানুষ জনযুদ্ধ করেছে সেটা গোটা বাংলাদেশে আসলে কি করে হয়েছে। সাধারণত শেষ কিছু বলতে চান কিনা আমরা অনুষ্ঠানের শেষের দিকে? আসলে এই বইটা তো আমি চেষ্টা করেছি, এটা আমার একটা খুবই মানে নেহায়েত কি বলে, আমি চেষ্টা করেছি, খুব যে বড় কিছু হয়েছে আমি মনে করি না, তবে আমার চেষ্টার কোনো কমতি ছিল না। এই গণহত্যাটা তো শুধু একদিনের ঘটনা না, আমি সেখানে এই গণহত্যার আগে এবং পরের ঘটনাগুলোকে আমি নানাভাবে বর্ণনা করার চেষ্টা করেছি। এই গণহত্যাটা, একটা গণহত্যা শুনলে হয়তো মনে হবে যে এটা উম, হঠাৎ করেই হয়ে গেছে, কিন্তু এটা আসলে তা না। এই গণহত্যাটা ছিল পূর্ব পরিকল্পিত, এবং পূর্ব পরিকল্পিত যে সেটার একটা ডকুমেন্ট কিন্তু আমি হাজির করেছি। কারণ ভবের চরে যখন মুক্তিযুদ্ধের মানে দানা বাঁধতে শুরু করে এবং একটা জাগরণ সেখানে তৈরি হয় এবং একটা প্রতিবাদ প্রতিরোধ শুরু হয়, তখন থেকে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী এই অঞ্চলের যুবকদের প্রতি খুবই খ্যাপা ছিল, এবং
মূল লড়াইটা কিন্তু ছিল মহাসড়ক। মানে এই যে মহাসড়ক, তারা চাইতো, যেহেতু এটাকে এমএসআর বা মেইন সাপ্লাই রুট বলতো, তারা চাইতো যে এটাকে যে কোনোভাবে এটাকে রক্ষা করা। আর মুক্তিযোদ্ধা এবং এলাকাবাসী এটা চেষ্টা করতো যে কোনোভাবে এটাকে ব্রিজ কালভার্টকে উড়িয়ে দিয়ে সেটা তাদেরকে দিশেহারা করে রাখা। এই ছিল মূল দ্বন্দ্ব। এবং এইটা করতে গিয়ে মানে গজারিয়াবাসী যেভাবে তাদের মানে দিতে হয়েছে, মূল্য দিতে হয়েছে, সেটা আপনি মানে চিন্তা করতে পারবেন না। মানে এই ৭১-এর ৯ মাসে গজারিয়াবাসীর জীবন বলতে কিন্তু কিছু ছিল না। আমি জানি যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলই মানে ভুক্তভোগী, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় ৭১-এর মানে ওদের নির্যাতন বর্বরতা দগদগে হয়ে আছে। কিন্তু একটা কথা বলি, গজারিয়ার একটা বিশেষত্ব হচ্ছে যে, আমি কেন বললাম যে গজারিয়ার মানুষের জীবন বলতে ছিল না, সেটা হচ্ছে যে প্রতিটা এলাকায় আপনারা জানেন যে একটা করে পাকিস্তানি ক্যাম্প থাকে, কিন্তু গজারিয়া ছিল 7টা ক্যাম্প। কেন? একটা ছিল থানা সদরে, একটা বাউশিয়া ঘাটে, একটা মেঘনা ঘাটে, যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কটা ওখানে গেছে, এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই দুইটাই বড় নদী। এবং এই যে যে মেঘনা থেকে বাউশিয়া ঘাট পর্যন্ত যে মানে এই 13 কিলোমিটার যে রাস্তা, সেই রাস্তাটা একটা মৃত্যুপুরী সড়কে পরিণত হয়েছিল, যার ফলে হচ্ছে কি যে গজারিয়াটাতে এমনি নদী বেষ্টিত, তো প্রত্যেকটা ব্রিজ কালভার্টের নিচে কিন্তু মানে আর্মি ক্যাম্প, সেমি ক্যাম্প। তো যার ফলে মানে এই 9 মাসে গজারিয়াবাসীর একেবারে কোনো জীবন ছিল না, তারা এতটা নির্যাতিত হয়েছে। আপনি যদি গজারিয়ায় যান, ভবের চরে যান, আপনি যদি কানটা পাতেন, এখনো ৭১-এর করুণ কান্নার শব্দ আপনি শুনতে পাবেন। জি, সেটাই। মানে আসলে এটা খুবই নারকীয় একটি জীবনের ভিতর দিয়ে তারা গেছেন। কিন্তু এই যে সাফল্য আমরা অর্জন করেছি ১৬ই ডিসেম্বর এবং এই বিজয়ের মাস চলছে। মফিদুল হক, শেষ করব যদি কোনো কিছু বলার থাকে, মানে সংক্ষেপে যদি কিছু বলতে চান। একটা তো মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী যখন পালন করছি, অনেক মানুষকে আমরা হারিয়েছি এই 50 বছরে। মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা মুক্তিযুদ্ধে নানা রকমভাবে ভূমিকা পালন করেছেন, এখন বাংলাদেশে নবীন প্রজন্ম সংখ্যাগরিষ্ঠ, এবং এই নবীন প্রজন্মেরও সুবর্ণ জয়ন্তী উদযাপনের উৎসবে আমরা শরিক হচ্ছি, কিন্তু একটা দায়বদ্ধতাও এখানে আছে। আমি খুব মানে এটাই মানে আমাদের প্রত্যাশা থাকবে যে এই যে দায় ইতিহাসের প্রতি, এটা ইতিহাসের দিকে ফিরে তাকানো বা পেছন দিকে চলে যাওয়া না, একটা শিক্ষা গ্রহণ করা যে এই নিষ্ঠুরতাগুলো কেন ঘটেছিল, কোন আদর্শের ভিত্তিতে, ধর্মকে কিভাবে বিকৃত করে মানবকে দানবে রূপান্তরিত করা হয়েছিল। আর সেইখান থেকে শিক্ষা নিয়ে একটা সম্প্রীতির সমাজ আমরা প্রতিষ্ঠা করব, এটা তো মুক্তিযুদ্ধেরই প্রত্যয়। সেই জায়গাটায় দায়বদ্ধতাটা অনুধাবন করা, আর এই দায় মোচনে যে যেরকমভাবে পারে সৃজনশীলভাবে নানা রকম সক্রিয়তা, এটাই তো আমরা প্রত্যাশা করব। শাহাদাত পারভেজ তার দিক থেকে একটা পরিচয় আমাদের সামনে মেলে ধরেছে। আরও আমি বলবো যে বাংলাদেশের নবীন প্রজন্ম এই কাজে যত বেশি যুক্ত হবে, নিজেদেরকেও তারা তত বেশি সমৃদ্ধ করতে পারবে। মানুষ হিসাবে তাদের ভিতরে তারা অন্য শক্তি অনুভব করবে এবং সমাজও সেই শক্তিতে বলীয়ান হবে। জি, মানে বাংলাদেশের জন্মের ঘটনাটা আসলে কোনো হুট করে ঘটে যাওয়া ব্যাপার নয়, এবং এই জনপদের মানুষ এই যে মুক্তি চেয়েছে তার একদম, আমি বলবো, পরাকাষ্ঠা ছুঁয়েছে আসলে এই ১৬ই ডিসেম্বর। তো যে কথাটা বলছিলেন সেটা সত্যি যে আহ, মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আসলে আমরা দেখেছি যে মানুষের যে অসাম্প্রদায়িক চেতনা এবং তার যে গণতান্ত্রিক চেতনা এবং সবকিছু মিলে বাদী যে বোধ তাদের ভিতর কাজ করেছে, সেগুলোকে নিয়েই তারা আসলে যুদ্ধটা করেছে। এবং আহ, তারা চেয়েছে এমন একটি সমাজ হবে, শোষণহীন সমাজ, এবং যেখানে আসলে সমান অধিকার থাকবে, মানবিক মর্যাদা থাকবে। তো আমরা আশা করি যে সাদাত পারভেজ, আপনি আপনার এই গবেষণা কাজ আরো এগিয়ে নিয়ে যাবেন, এবং ভবিষ্যতে আরো হয়তোবা আপনি যেহেতু নিজে আলোকচিত্রী, ছবিতেও কিন্তু অনেক আসলে মুক্তিযুদ্ধের কাহিনী তুলে ধরা যায়। অনেক এই বইতেও আসলে অনেকগুলো জায়গার কথা আপনি উল্লেখ করেছেন, যেমন ভবের চর পশু চিকিৎসালয়, যেখানে আসলে যেটার মধ্য দিয়ে অনেক মানুষ যুদ্ধে গেছে, একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার হয়েছে। এই ছবিটাও কিন্তু এখানে আপনি দিয়েছেন। এটা যেটা বলছিলেন মফিদুল হক, যে অন্য একটা মাত্রা যোগ করেছে এই বইটি, তার একটা ডকুমেন্টেশনের জায়গাটা কিন্তু আছে, আর্কাইভাল ভ্যালুটাও তৈরি হয়েছে এই বইতে।
গণহত্যার গহন গল্প প্রসঙ্গ ভবের চর। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সংবাদ প্রকাশের স্টুডিওতে আসার জন্য। আমি শেষ করছি। দর্শক, আপনারা জানেন যে সুবর্ণ জয়ন্তী পালন করছি আমরা এই বছর, এবং মুক্তিযুদ্ধকে নিয়ে যে সমস্ত কাজ সত্যিকারের মানসম্পন্ন কাজ হচ্ছে বাংলাদেশে, সেগুলোকে আমি মনে করি যে আপনাদের খুঁজে বের করা উচিত। শুধু বই নয়, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র যাই হচ্ছে না কেন, যত বেশি বেশি করে আমরা আসলে মানসম্পন্ন কাজ দেখব এবং আমরা সেটাকে অনুধাবন করার চেষ্টা করব, আমার মনে হয় যে আমরা মনে করি মুক্তিযুদ্ধের যে প্রত্যয় বা চেতনার কথা আমরা বলি, সেটাকে সত্যি সত্যি আমরা ধারণ করতে পারবো। আমরা আজকে বই প্রকাশ অনুষ্ঠানটি এখানে শেষ করছি। দর্শক, আপনারা যারা সবাই এতক্ষণ দেখলেন, সবাইকে শুভরাত্রি।